আমরা কখনোই কেন্দ্রীয় সরকারের হারে চাইনি। এটা কোর্টকে বিভ্রান্ত করবার জন্য বলেছে এবং অন্য রাজ্য কি দেয় কি না দেয় সেটা আশা করি কোর্টের বিবেচ্য হবে না। মুখ্যমন্ত্রী বা তার অন্য সাঙ্গপাঙ্গরা বলতো যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, তা আমরা বলেছিলাম ডি এর খাতে কত টাকা বাকি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন। আজ অবধি ডি এর খাতে কত টাকা বাকি আছে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি এবং 23 সালের 22 এপ্রিল যে রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিব এবং স্বরাষ্ট্র সচিব আমাদের সাথে কোর্টের অর্ডার অনুযায়ী, হাইকোর্টের অর্ডার অনুযায়ী আলোচনায় বসেছিলেন, সেখানে মুখ্য সচিব স্বীকার করে নিয়েছিলেন যে তিনি ওই যে ফিনান্স কমিশন মারফত যে মহার্ঘ ভাতা সব টাকা পেয়ে গেছে। এই সরকার তো সংবিধান মানে না। রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে তিনি সংবিধানের ঊর্ধ্বে, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে, হাইকোর্টের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। এর আগে তো বলেছিলেন তার দলের কে একজন নেতা যে হাইকোর্টটাকে তুলে দেওয়া উচিত। জানি না কোন কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সাধারণ মানুষ এসব কথা বললে তো আমাদের জেলে ভরে দেওয়া হতো। মুখ্যমন্ত্রী যখন বিপদে পড়ে তখন উনি মেউ মেউ করেন। সরকারি কর্মচারীদের যেমন বলেছেন, যেমন যে কেউ মেউ মেউ করবেন না, এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মেউ মেউ করে বলতে হচ্ছে আমাদের টাকা নেই, কোমর ভেঙে যাবে। তা কিসে কোমর ভেঙে যাবে, কিসের চাপে উনি মুখ্যমন্ত্রী একজন রাজ্যের, তার কিসের চাপে কোমর ভেঙে যাবে এটা তো ওনাকে ব্যাখ্যা করতে হবে। মেউ মেউ করে বলেন আমাকে এবারে ছেড়ে দিন, আমায় ক্ষমা করে দিন, আমি পারবো না। আর যখনই সেই চাপ উঠে যায় তখনই আবার পাল্টা কর্মচারীদের বিরুদ্ধে উনি বিষোদ্গার করতে থাকেন। এই তো চরিত্র ওনার। তো সুতরাং আবার যদি সুপ্রিম কোর্টের চাপে উনি পড়েন যে টাকা দিতে হবে, তখন এইসব কথা সুপ্রিম কোর্ট মানি না, হাইকোর্ট মানি না, এসব তখন আবার বাতিল হয়ে যাবে। অন্য রাজ্যে যেমন হয়েছে চিফ সেক্রেটারিকে জেল দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল সেই কথা না শোনবার জন্য, এই রাজ্যে যখন হবে তখন উনি জানি না সেই রাজীব কুমারকে সারদা কাণ্ডে বাঁচানোর জন্য আবার রাস্তায় নেমে পড়বেন কিনা। ডিএ মামলায় রাজ্যের চূড়ান্ত হলফনামায় বলা হয়েছে 12টি রাজ্যের কথা, যেখানে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয়। এবার রাজ্য বলেছে আমরা কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নই। রাজ্য সরকার তো মামলার মেরিটটা হয় বোঝেনি অথবা বুঝে না বোঝার ভান করছে। আমরা যে অ্যাপ্লিকেশন করেছি সেখানে কোথাও আমরা কেন্দ্রীয় হারে ডিএ চাইনি। আমরা বলেছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে হবে এবং সরকারি কর্মচারী, শিক্ষক, ভোট কর্পোরেশন, পঞ্চায়েত, আমাদের সকলের বেতন যে স্থির হয়েছিল 2009 সালে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের 536 পয়েন্ট। এবং সেইখানে যে ওই পয়েন্টে যে এআইসিপিআই অনুযায়ী যখন বেতন স্থির হচ্ছে, তাহলে মহার্ঘ ভাতাও এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এবং এই একই সরকার তারা দিল্লি, বঙ্গভবন এবং চেন্নাইতে যে সমস্ত এই রাজ্যের কর্মচারীরা রাজ্য সরকারের অধীনে কাজ করছে তাদের কিন্তু এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা দেয় পার্মানেন্ট অর্ডার করে। সুতরাং আমরা কখনোই কেন্দ্রীয় সরকারের হারে চাইনি। এটা কোর্টকে বিভ্রান্ত করবার জন্য বলেছে এবং অন্য রাজ্য কি দেয় কি না দেয় সেটা আশা করি কোর্টের বিবেচ্য হবে না। রাজ্য সরকার যখন এআইসিপিআই অনুযায়ী 2009 রোপায় বেতন স্থির করেছিল এবং ডিএ দেবে বলেছিল, তাহলে সেটাই দেওয়া উচিত। এটা মানে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কোর্টকে তারা বিভ্রান্ত করবার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে। রাজ্যের হলফনামায় দেখা গেল কেন্দ্রের থেকে 1,87,142 কোটি টাকা পাওনা বাকির কথা, যেখানে আদালত ডিএকে আইনসঙ্গত অধিকার বলেছে, সেখানে কেন্দ্রের থেকে বকেয়া পাওনার কথা কি আদৌ যুক্তিযুক্ত? কেন্দ্রের থেকে বকেয়া পাওনার কি ব্যাপারে বলেছে? ডিএর ব্যাপারে বকেয়া বলেছে? এই কথা কখনো বলতে পারে না। কারণ আমরা যদি বলে সেটা মিথ্যে কথা বলেছে। কারণ আমরা 3 বছর ধরে এই রাজ্যে যেখানে বসে আছি, অবস্থান করছি, আমরা বারবার দাবি করেছি যে যখন আমরা প্রথম এখানে শুরু করি তখন মুখ্যমন্ত্রী বা তার অন্য সাঙ্গপাঙ্গরা বলতো যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তা আমরা বলেছিলাম ডি এর খাতে কত টাকা বাকি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন। আজ অবধি ডি এর খাতে কত টাকা বাকি আছে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি এবং 23 সালের 22 এপ্রিল যে রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিব এবং স্বরাষ্ট্র সচিব আমাদের সাথে কোর্টের অর্ডার অনুযায়ী, হাইকোর্টের অর্ডার অনুযায়ী আলোচনায় বসেছিলেন, সেখানে মুখ্য সচিব স্বীকার করে নিয়েছিলেন যে তিনি ওই যে ফিনান্স কমিশন মারফত যে মহার্ঘ ভাতা সব টাকা পেয়ে গেছে।
তো রাজ্য সরকার যদি এই কথা বলে থাকে যে ডিএ বাবদ টাকা পায়নি, আমি জানি না আপনারা এই খবর কোথা থেকে পেয়েছেন, ডিএ কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পায়নি, এটা তো 16 বছর আগে পেয়ে গেছে। 2009 সালে 14th অর্থ কমিশনের থেকে এই টাকা পেয়ে গেছে রাজ্য সরকার। সুতরাং যদি বলে থাকে ডিএ বাবদ টাকা পায়নি, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, এবং আমাদের যারা আইনজীবী আছেন তারা এর জন্য রাজ্য সরকারকে আদালত অবমাননার দায়, মিথ্যা তথ্য দেওয়ার জন্য তারা অভিযুক্ত করবেন। রাজ্য বলছে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার হতে পারে, কিন্তু মৌলিক অধিকার কোনোভাবেই নয়। কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। সেই কেন্দ্রীয় হারে ডিএ একই কথা ঘুরে ফিরে কেন রাজ্য সরকার বলছে আমরা জানি না, কিন্তু মৌলিক অধিকার বিষয়টা হাইকোর্টের যে রিভিউ পিটিশন সেখানে রায় ছিল, এবং জীবন ধারণের অধিকার যদি মৌলিক অধিকার হয় তাহলে মহার্ঘ ভাতাও মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কারণ বাজার দর যেটা বৃদ্ধি হচ্ছে সেটা তো সর্বভারতীয় ক্ষেত্রে একইভাবে হচ্ছে। কলকাতাও সর্ষের তেল 200 টাকা কেজি, দিল্লিতেও 200 টাকা কেজি, সেখানে তো হারের কোনো পার্থক্য নেই। তো সুতরাং এখানে আমি পাচ্ছি 18% ডিএ, আর ওখানে তারা পাচ্ছে 55% ডিএ, তো তাদের বেতন পুরোপুরি অবক্ষয় হচ্ছে। আর আমার বেতন 100 টাকায় যখন স্থির হয়েছিল 1/1/2016-তে, এখন সেটা সেই জিনিসটার দাম 155 টাকা, আমি পাচ্ছি 118 টাকা। তাহলে এইটা আমি জীবন ধারণ করবো কি করে পরিবার পরিজন সহ? বা যারা পেনশনার আছে তাদের তো আরও অবস্থা খারাপ, তাদের কোনো ইনক্রিমেন্টও নেই, তাদের কোনো রকম অন্য সুযোগ সুবিধা নেই, একমাত্র বাড়ি ভাড়া ভাতাও নেই। তো সুতরাং এই যে কথাগুলো মৌলিক অধিকার, যদিও এটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ চ্যালেঞ্জ করেনি এটা নিয়ে, কারণ কোর্টের বিচারপতিরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা জিজ্ঞাসা করেছিলেন যে এটা নিয়ে কি বক্তব্য, তখন আমাদের যারা অ্যাডভোকেট ছিলেন তারা বলেছেন যে না, আমরা আপাতত এইটা নিয়ে কোনো বিচার করতে চাইছি না। সুতরাং আমরা যেটা বলতেই চাইনি সুপ্রিম কোর্টে, রাজ্য সরকার সেটা নিয়ে খোঁচাখুচি করে আসলে এটাকে, মামলাটাকে ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করছে। সংবিধানের 309 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে আর্থিকভাবে কোনো ভাতা বা ডিএর ব্যবস্থা করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার দাগিদের ভাতা দিচ্ছে, কিন্তু এই পুজোয় টাকা বিলি করছে, কিন্তু ডিএর বেলায় এমন বঞ্চনা। এই সরকার তো সংবিধান মানে না। রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে তিনি সংবিধানের ঊর্ধ্বে, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে, হাইকোর্টের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। এর আগে তো বলেছিলেন তার দলের কে একজন নেতা যে হাইকোর্টটাকে তুলে দেওয়া উচিত, জানি না কোন কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সাধারণ মানুষ এসব কথা বললে তো আমাদের জেলে ভরে দেওয়া হতো। তা সুতরাং এই রাজ্য সরকার যেহেতু সংবিধান মানে না, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী রেকর্ডই আছে তিনি সংবিধান পড়েছেন আর পার্টির লোকেদের নির্দেশ দিয়েছেন ওই বিধানসভা ভাঙচুর করতে, যার জন্য আবার 16 লক্ষ টাকা ক্ষতিপূরণও দিয়েছিলেন যখন ক্ষমতায় ছিলেন না। এখন মেউ মেউ করে বলছেন যে না, আমি তো ভাঙিনি। এই যে ওনার যে মিথ্যাচার, উনি ওখানে সংবিধান পড়ে পড়ে ভাঙার জন্যে ওখানে উত্তেজিত করেছেন, আর বলছেন আমি তো ভাঙিনি, আমি তো হাত দিয়ে ভাঙিনি। এই যে মুখ্যমন্ত্রী যখন বিপদে পড়ে তখন উনি মেউ মেউ করেন। সরকারি কর্মচারীদের যেমন বলেছেন, যেমন যে ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না, এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মেউ মেউ করে বলতে হচ্ছে আমাদের টাকা নেই, কোমর ভেঙে যাবে। তা কিসে কোমর ভেঙে যাবে, কিসের চাপে উনি মুখ্যমন্ত্রী একজন রাজ্যের, তার কিসের চাপে কোমর ভেঙে যাবে, এটা তো ওনাকে ব্যাখ্যা করতে হবে। তা উনি হচ্ছে ওই শক্তের ভক্ত নরমের জম, যখনই চাপে পড়েন তখন, যখন আমরা এই প্রথম উনি ক্ষমতা আসবার পরে এই প্রথম সংগ্রামী যৌথ মঞ্চ যখন 23 সালের ডিসেম্বর মাসে 24শে ডিসেম্বর যখন নবান্নয় অবস্থান করেছিল কোর্টের অর্ডার নিয়ে, তখন উনি হাতজোর করে বলেছিলেন যে তার আগে যাতে আমরা না করি, যে 4% দিয়ে ঘোষণা করছি। সেই চাপে পড়ে তখন হাতজোর করতে হয়েছিল। সুতরাং ওনার যে কথায় কাজে কোনো মিল নেই, এবং ওনার নৈতিক চরিত্র যেটা একজন মুখ্যমন্ত্রী থাকা উচিত আর কি, যে যা করবো সেটা সংবিধান মেনে করব, সেই নৈতিক চরিত্র নেই। উনি যখন বিপদে পড়েন তখন ওই রকম মেউ মেউ করে বলেন আমাকে এবারে ছেড়ে দিন, আমায় ক্ষমা করে দিন, আমি পারবো না। আর যখনই সেই চাপ উঠে যায় তখনই আবার পাল্টা কর্মচারীদের বিরুদ্ধে উনি বিষোদ্গার করতে থাকেন। এই তো চরিত্র ওনার। তো সুতরাং আবার যদি সুপ্রিম কোর্টের চাপে উনি পড়েন যে টাকা দিতে হবে, তখন এইসব কথা হয়ে যাবে যে সুপ্রিম কোর্ট মানি না, হাইকোর্ট মানি না, এসব তখন আবার বাতিল হয়ে যাবে। অন্য রাজ্যে যেমন হয়েছে, চিফ সেক্রেটারিকে জেল দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল সেই কথা না শোনবার জন্য। এই রাজ্যে যখন হবে তখন উনি জানি না সেই রাজীব কুমারকে সারদা কাণ্ডে বাঁচানোর জন্য আবার রাস্তায় নেমে পড়বেন কিনা, কিন্তু সেই দিন আসছে, তার জন্য উনি প্রস্তুত থাকুন।